হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকালকে আমাদের ক্লাস শুরু হয়েছিল গল্প দিয়ে। তো ব্যক্তিগতভাবে আমি গল্প বলতে বেশি পছন্দ করি, বাট অ্যাজ এ বায়োলজি টিচার আমি যদি নিজেও স্টুডেন্ট হতাম তাহলে কিন্তু আমি গল্পের থেকে বেশি শব্দ কিভাবে ভাঙতে হয়, বেসিক কিভাবে শিখতে হয় এগুলোতে বেশি নজর দিতাম, কারণ এগুলো থেকে শেখার সব থেকে বেশি জিনিস আছে। তো গল্পগুলো এই জন্যই যে বায়োলজিটা যেন কখনো কঠিন না লাগে, কখনো নিরস না লাগে, এই জন্যই আমি মাঝে মাঝে গল্প বলি। তো আজকে দেখছো বোর্ড ভর্তি অনেকগুলো শব্দ। আসলে শব্দ এতটুকু না, শব্দ অনেকগুলো, কারণ যখনই আমরা একটা করে শব্দ টাচ করব তখন অনেকগুলো শব্দ আসে পাশাপাশি। তো চেষ্টা করব আমরা এগুলোর মধ্যেই থাকতে এবং এখান থেকে যেগুলো লিঙ্কে চলে যায় এগুলো নিয়ে আলোচনা করতে। তোমরা কি সবাই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। দেখো, প্রথম আমরা শুরু করি একটু মজার জিনিস দ্বারা, সেটা হলো
এই কোয়াড্রেন্ট দ্বারা আমরা শুরু করবো, ঠিক আছে? যদিও কোয়াড্রেন্ট হয়নি, তারপরেও আমরা শুরু করি এটা দিয়ে। সেটা হলো একটা বাংলা শব্দ লেখা আছে, ধরা যাক তুমি কিচ্ছু জানো না, আমি নিজেও কিছু জানি না, তোমার সামনে চলে আসছে মরফোলজি। এইটাকে আমরা একটু ইংলিশে লিখি। দেখো শব্দগুলো কিভাবে ভাঙতে হয়, তুমি যদি শব্দ ভাঙা শিখতে পারো তাহলে কিন্তু বায়োলজিটা খুব কঠিন কিছু না। যেমন বায়োলজি, ফিজিওলজি, সব কিছুর শেষে কিন্তু লজি থাকে, তার লজি মানে হচ্ছে জ্ঞান। তাহলে এই শব্দটা নিয়ে আপাতত আমরা কোনো কথা বলবো না, ক্লিয়ার? তাহলে বাকি রইল মরফো। মরফো বা মর্ফ, একটুকু হলেই হলো। মর্ফ মানে হচ্ছে আকার আকৃতি। তাহলে তুমি যদি একটুকু জানো তাইলে কিন্তু তুমি অনেকগুলো শব্দের অর্থ বুঝতে পারবা। তোমার দেখা যাচ্ছে যে কোশ্চেনের মধ্যে চলে আসছে মেটামরফোসিস। মেটামরফোসিস, দেখো শব্দটা আমরা এখানে নিয়ে আসি, এটা কিন্তু শেষ। মেটামরফোসিস, আমি বাংলাগুলো লিখছি না। প্রত্যেকটা টপিক যখন শুরু হয় তখন কিন্তু ব্র্যাকেটের মধ্যে ইংলিশ লেখা থাকে। তো আমরা কিন্তু এটার দিকে খুব একটা বেশি তাকাই না, আমরা করি কি সরাসরি একেবারে নদীতে ঝাঁপ দিয়ে পড়ি। তো আমাদের সম্ভাবনা থাকে দুইটা, একটা হচ্ছে আমরা অনেক চেষ্টা করে সাঁতার শিখতে পারি, কিংবা বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে ডুবে যাওয়া। তাহলে কখনোই ব্র্যাকেটের মধ্যে ইংলিশ শব্দগুলো মিস করে যাবা না। আমার মনে আছে আমার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল এরকম যে পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি ক্ষরণ হয়। তো আমি তো সবসময় পড়ে গেছি পশ্চাৎ পিটুইটারি, অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি। হোয়াট ইজ পোস্টেরিয়র পিটুইটারি, এটা আবার কোত্থেকে আসলো? তো আমি এটা ব্ল্যাঙ্ক দাগায় আসলাম, অথচ এইটার আনসারটা ছিল এত সহজ। এই টাইপের যদি আর 2-3টা হইতো তাহলে আমি যে মেডিকেলে যেতে চেয়েছিলাম আমি কিন্তু সেই মেডিকেলে চলে যাইতে পারতাম। যাই হোক, আল্লাহ আমাকে যেখানে দিয়েছে আমি সেখানেই খুশি ছিলাম। তাহলে প্রত্যেকটা ইংরেজি শব্দের গুরুত্ব আছে। তাহলে আমরা পেলাম মেটামরফোসিস, ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ তো? লুক, আমরা কিন্তু মর্ফ পাইছি এখানে। মর্ফ মানে কি, ধরা যাক আকার, এতটুকু লিখলাম না, আকার। এই যে ওসিস শব্দটা কিন্তু তোমরা বারবার পাবা, বারবার। মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস, এগুলো কি? কোষ বিভাজনের প্রক্রিয়া। কোষ বিভাজনের প্রক্রিয়া, দেখো শব্দটা শেষে কিন্তু প্রক্রিয়া শব্দটা আছে। তাহলে অসিস শব্দের অর্থ হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া, ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু দুটো পেলাম। তাহলে আকার, প্রক্রিয়া শেষ, বাকি রইল সামনে মেটা। হোয়াট ইজ মেটা? তাহলে আমরা এখন নতুন একটা শব্দ শিখলাম, সেটা হচ্ছে মেটা, আর এখানে শিখলাম অসিস। অসিস মানে হচ্ছে প্রক্রিয়া, মেটা শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ। তো মেটা শব্দটা আমরা বারবার পাই। তাহলে এখন আমরা দেখতেছি, দেখার পর দেখবা যে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তাহলে মেটা মানে হচ্ছে পরিবর্তন। এখন দেখো তো পুরো শব্দটার অর্থ কি দাঁড়ালো? আকার, পরিবর্তন, প্রক্রিয়া, ক্লিয়ার? এই যে আমাদের মধ্যে কিন্তু কিছু স্বভাবের ছেলে মেয়ে আছে। যেমন আমি একজন বায়োলজি টিচার, গতকালকে একটা ক্লাস নিয়েছি, তোমাদের ভালো লেগেছে, যদিও আমার নিজের মনে হয়েছে যে আমি ক্লাসটা 80% বা 50%ও দিতে পারি নাই, আরও ভালো ক্লাস নিতে পারতাম। এখন দেখো, তখন কিন্তু সবাই পছন্দ করছো, সবাই ভালোবাসছো, বাট যখন তোমরা তোমাদের অনুভূতিগুলো গ্রুপের মধ্যে ব্যক্ত করতেছো তখন কিন্তু আসতেছে লেম, তেল ঢালতেছে, বেশি বেশি হয়ে গেল না? আশ্চর্য, একটা মানুষ তার ভালো লাগা প্রকাশ করতেই পারে, এখানে লেম, তেল এগুলা বলা যাবে না। কারণ কি? কারণ যে ছেলেটা বা যে মেয়েটা পোস্ট দিয়েছে তুমি তাকে চেনো না, আমি তাকে চিনি না, আমি চাইলে ওখানে গিয়ে একটা বাজে কমেন্ট করতে পারি না। রাস্তায় হুট করে দেখা হলে তোমরা কাউরে বলো আপনার নাকটা তো বোচা, আপনার নাকটা তো চামচের মতো, বলা যায়? তো যে জিনিসটা তুমি রাস্তায় করো না ওই জিনিসটা কেন ফেসবুকে করবা?
তাহলে ওরা ক্লাসের সময় পছন্দ করছে, কমেন্টের মধ্যে লিখছে, বাট আরেকজন বলার সময় দেখো কালার চেঞ্জ করে ফেলছে। তোমাদের মধ্যে অনেকেই আছে তোমার চোখের সামনে তোমাকে বলছে বাহ আপনি খুব ভালো, বাইরে গিয়ে বলছে লোক খুবই খারাপ। তার মানে দুই জায়গায় দেখো দুই ধরনের লুক। মেটামরফোসিস ব্যাপারটা ওই রকম। একটা দিন সে ছিল শুঁয়োপোকা, হঠাৎ করে একদিন সে হয়ে গেল প্রজাপতি। খেয়াল করছ, ছিল কিন্তু শুঁয়োপোকা, হয়ে গেল প্রজাপতি। তাহলে দেখো তো এর আকারটা চেঞ্জ হয়ে এটা আসছে না, হয়েছে কি না? ছিল শুঁয়োপোকা, হয়ে গেছে প্রজাপতি। তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা আকার পরিবর্তন হইল। ক্লিয়ার? তো এইটাকেই বলা হচ্ছে মেটামরফোসিস। মরফো মানে হচ্ছে আকার, মেটা মানে পরিবর্তন, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে আকার পরিবর্তনের প্রক্রিয়া। এবার চলে আসি আমরা এই শব্দটা থেকে আর কি আসতে পারে। মেটামরফিজম। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পীর ভক্ত, মাজারে যাও, অনেকে সুফি ভক্ত। তো যারা সুফি ভক্ত তাদের কিন্তু বলা হয় সুফিজম ধারণ করে বুকের মধ্যে, রাইট? সুফিত্ববাদ ধারণ করে। তাহলে এই যে ইজম শব্দের অর্থটা হচ্ছে ধারণ করা। ইজম শব্দটার অর্থ হচ্ছে ধারণ করা, ধারণ করা। খেয়াল করে দেখো আমরা কিন্তু এখন এই শব্দের অর্থ বলতে পারবো, এই শব্দটার অর্থ বলতে পারবো। লুক, যদি কখনো আসে হোয়াট ইজ মেটামরফোসিস, তাহলে এইভাবে বলতে হবে। যেহেতু ওসিস আছে তাহলে এটা একটা প্রক্রিয়া। মর্ফ বা আকার, মেটা মানে হচ্ছে পরিবর্তন, তাহলে আকার পরিবর্তনের প্রক্রিয়া, তাকে বলা হয় মেটামরফোসিস। ক্লিয়ার? এরপর যদি বলা হয় হোয়াট ইজ মেটামরফিজম, তখন কিন্তু বলবা যারা আকার পরিবর্তন করতে পারে, ওই ব্যাপারটাই হচ্ছে মেটামরফিজম, নট প্রক্রিয়া। বোঝা গেল? হোয়াট ইজ মেটামরফিজম? আকার যে পরিবর্তন হয় এইটাকে বলা হচ্ছে মেটামরফিজম। হোয়াট ইজ মেটামরফোসিস? আকার পরিবর্তনের প্রক্রিয়া। ক্লিয়ার? শেষ। এই পর্যন্ত যা শুনছো সব ভুলে যাও। এবার চলে আসি আমরা ইন্টারেস্টিং পার্টে। সেটা হলো ডাইমরফিজম। লুক, তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারছো? আজকে কিন্তু মজার জিনিসগুলো আমি শেষের দিকে রাখছি, এর কারণ হচ্ছে শেষ পর্যন্ত তোমাদের টেনে নিয়ে যাইতে হবে। আর একটা নতুন জিনিস শিখতে একটু মজা লাগে, রাইট? সুফি ভাই আপনার মজা লাগতেছে? বাহার সাহেব আপনার মজা লাগতেছে? চাওয়াস, আপনারা আমার চোখের দিকে তাকাবেন, ঠিক আছে? দেখেন, তোমাকে একটা শব্দ দেওয়া হলো, নিরীহ একটা শব্দ। এখন এই শব্দটার অর্থ কি তোমাকে বলতে বলা হলো, তুমি কিন্তু এখন বলতে পারবা। দেখো, ইজম, ইজম মানে হচ্ছে ধারণ করা। কোনো একটা ব্যাপার আছে এর মধ্যে, কোনো একটা ব্যাপার আছে এর মধ্যে, এটাকেই বলা হচ্ছে ইজম। ক্লিয়ার? এই যে দেখো এখানে মর্ফ আছে, মর্ফ মানে হচ্ছে আকার। এই দেখো এখানে ডাই আছে। মোনো মানে যদি এক হয়, ডাই মানে হচ্ছে দুই। ক্লিয়ার? বোঝা গেল? আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো, ডাই, মর্ফ, ইজম মানে যারা এই ব্যাপারটা করতে পারে, ধারণ করে। এইটা আরো সহজভাবে যদি জানতে চাও তাহলে ধারণ করা মানে হচ্ছে স্বভাব। দুই আকারের স্বভাব। তোমার সামনে এক কথা বললো, দূরে গিয়ে আরেক কথা বললো। ছত্রাক তোমরা নিশ্চয় গতদিনে শুনছো ছত্রাকের কথা। ছত্রাকগুলো এরকম। সুফি ভাই, স্বাভাবিক পরিবেশে একটা ছত্রাক দেখতে এরকম, একটার পর একটা, একটার পর একটা থাকে। এখন কেউ যদি স্বাভাবিক পরিবেশ থেকে অস্বাভাবিক পরিবেশে যায়, তুমি কি করলা? এখানে এসে একটু শ্বাস নিলা, তাহলে এটা কি হবে? তোমার নাক দিয়ে চলে যাবে ফুসফুসের মধ্যে। ফুসফুসের মধ্যে গেলে কি সে নাচবে আনন্দে? নাচবে না, সে কি করবে? ভয় পাবে, আমি নতুন জায়গায় চলে আসি, সে জড়সড় হবে, রাইট? খেয়াল করে দেখো, এটা ছিল এরকম, আমাদের ফুসফুসে যখন গেল, এটা হচ্ছে বাইরে, তখন সে এইরকম হয়ে যায়।
খেয়াল করছো? তাহলে এটা হচ্ছে ফুসফুস। একই জিনিস, একই ছত্রাক, বাইরে ছিল এরকম, ফুসফুসে গিয়ে হয়ে গেল গোল। তাহলে তুমি বলতে পারো না যে ছত্রাকের ক্ষেত্রে এটাকে ডাইমরফিজম বলা হয়। একটা আকার একটা আকার, মানে ডাই, এটা একটা আকার এটা একটা আকার, তার মানে আকার। ইজম মানে হচ্ছে স্বভাব বা ধারণ করা, মানে এই ব্যাপারটা, তাদের স্বভাবটা বাইরে একরকম ছিল, ভেতরে গিয়ে আরেক রকম। তাহলে ছত্রাক বাইরে একরকম থাকে, মানুষের ফুসফুসে গেলে আরেক রকম ধারণ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে ছত্রাকের ডাইমরফিজম। প্রশ্ন আসে এটা। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? তাহলে এইভাবে পড়তে হয়। আমার মনে হচ্ছে তোমরা জিনিসটাকে কঠিন মনে করছো, তাহলে এবার আমি আরেকটু সহজ করে দেখাই, ঠিক আছে? লুক, এই প্রশ্নটা সেইভাবে, ছত্রাকের ডাইমরফিজম কি? ডাই মানে দুই, মর্ফ মানে হচ্ছে আকৃতি, ইজম মানে হচ্ছে স্বভাব। তাহলে দুই ধরনের আকৃতির স্বভাব আছে বলেই বায়ুমণ্ডলে এক ধরনের, ফুসফুসে গেলে আরেক ধরনের আকার লাভ করে, এই জন্য এটাকে ডাইমরফিজম বলা হয়। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ সেক্সুয়াল ডাইমরফিজম? হোয়াট ইজ সেক্সুয়াল ডাইমরফিজম? ক্লিয়ার? বাহার বোঝা গেল? ওকে। ইজম মানে হচ্ছে স্বভাব, মর্ফ মানে হচ্ছে আকার, ডাই মানে হচ্ছে দুই। দেখো, দুই আকৃতির স্বভাব বা দুই আকারের স্বভাব কাদের? সেক্স। সেক্স মানে হচ্ছে লিঙ্গ, লিঙ্গ মানে হচ্ছে পুরুষ কিংবা স্ত্রী। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? সেক্সুয়াল ডাইমরফিজম। দেখো, পুরুষ ও স্ত্রীতে দুই আকারের স্বভাব, মানে একজন পুরুষ একজন স্ত্রী, তাদের মধ্যে দুটো আকার থাকবে। যেমন ইন্টারেস্টিং পার্ট দেখো, সেটা হলো ছেলেদের বক্ষ গহ্বরটা বড় হবে, সিনা চওড়া হবে। এর কারণ কি? কারণ হচ্ছে ছেলেদের হার্ট বড়, ফুসফুসটা একটু আকারে বড়। কেন হার্ট বড়, কেন ফুসফুস বড়? কারণ আমাদের পাম্প করতে হয় বেশি, আমাদের শ্বাস প্রশ্বাস বা অক্সিজেন বেশি নিতে হয়। কেন? কারণ আমাদের শরীরে কোষ বেশি পুরুষের ক্ষেত্রে। ক্লিয়ার? খেয়াল করে দেখো, তাহলে মজার জিনিস না? এবার একটু অন্যভাবে ভাবি। মেয়েদের হচ্ছে কোমর বড় ছেলেদের তুলনায়। কারণ কি? কারণ আমাদের মায়েদের কোমরে যে বেসিনটা আছে, এটাকে বলে পেলভিস। পেলভিসটার বাংলা অর্থ হচ্ছে বেসিন। ওয়াশরুমে যে বেসিন থাকে এরকম। তো আমার মেয়েদের যে কোমরটা আছে বেসিন, এটা একটু আকারে বড়। কারণ কি? ওই যে আমরা যখন মায়ের পেটে আসি, আমাদেরকে ধারণ করে ওই বেসিনটা। তাহলে এই জন্য স্ত্রীদের ক্ষেত্রে এটা আকারে বড় করে দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে খেয়াল করে দেখো, স্ত্রী এবং পুরুষ, আমরা লিঙ্গের কথা বলছি না, আমরা সরাসরি জানি এ স্ত্রী এ পুরুষ। তাহলে তাদের ক্ষেত্রে আমরা জাস্ট ডাইমরফিজমটা দেখবো, আলাদা কি কি আছে। তাহলে দেখো, ছেলেদের সিনা চওড়া, মেয়েদের ক্ষেত্রে আবার হিপ চওড়া। এবার একটু অন্যভাবে ভাবি। ছেলেদের কিন্তু পেশি হয় অনেক বেশি। প্রথমে কিন্তু আমি বলছিলাম আমাদের বেশি বেশি পাম্প করতে হয়, মানে হার্ট বড় হতে হবে। পাম্প করে যেহেতু রক্ত নিয়ে যাচ্ছে, সেই রক্তে তো অক্সিজেন লাগবে, এই জন্য ফুসফুসটা আকারে একটু বড় হতে হবে। তাহলে এই খাবারগুলো আমরা কোথায় নিয়ে যাচ্ছি? পেশিতে। তাহলে দেখো, ছেলেদের পেশি বেশি বলে এগুলো বড়। ক্লিয়ার? মেয়েদের পেশি কম। কেন? এইটা টেস্টোস্টেরন বলে একটা হরমোন আছে, এটা ছেলেদের থাকে, এই জন্য বেশি বেশি আমাদের ছেলেদের ক্ষেত্রে। যদি ফিমেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন কম থাকে, এই জন্য তাদের ক্ষেত্রে কম। তাহলে পেশি বেশি হওয়ার কারণ কি? টেস্টোস্টেরন।
সব কিছু আকারে বড় হয়ে যাওয়ার কারণ কি? টেস্টোস্টেরন। ক্লিয়ার? তাহলে এই যে পুরুষ এবং স্ত্রীতে দেখেন পেশির এটা আকারের কথা বোঝাচ্ছে না, বুকের এটা আকারের কথা বোঝাচ্ছে না, দেখো দুই আকৃতি। তাহলে আমাদের দুই আকৃতির স্বভাব, স্ত্রী এবং পুরুষ। এটাকেই বলা হচ্ছে লিঙ্গভেদে বা সেক্সুয়াল ডাইমরফিজম। ক্লিয়ার? তোমরা কি আমার কথা বুঝতে পারছো সবাই? এই জিনিসটাকেই তোমাদের বইতে এইটার আবার বাংলাটা খুব চমৎকারভাবে করা আছে। দেখো, দুই মানে হচ্ছে দ্বি, আকার মানে হচ্ছে রূপ, স্বভাব মানে হচ্ছে তা, রূপতা, রূপের স্বভাব মানে হচ্ছে রূপতা, সেক্সুয়াল মানে হচ্ছে যৌন। তাহলে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ যৌন দ্বিরূপতা? সেক্সুয়াল, দ্বি মানে হচ্ছে ডাই, রূপ মানে হচ্ছে মর্ফ, তা মানে হচ্ছে ইজম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা শেষ করি, আমাদের এই কোয়াড্রেন্ট শেষ। তোমরা কি আরো জানতে চাও? একটু অন্যভাবে কিভাবে আমি শব্দগুলো মনে রাখতে পারি এটা শিখতে চাও? শব্দের অর্থ না জেনেও ট্রিক দিয়ে কমেন্ট করো। ভাইয়া ব্লার হয়ে গেছে। আচ্ছা, একটু ওয়েট করো, তোমরা এখনই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমরা আলোচনা করতে পারি। তোমাদের আমি আজকে লাস্ট মোমেন্টে একটা টপিক শেখাবো, সেটা হচ্ছে স্পোরোফাইট কি, গেমিটোফাইট কি, লিঙ্গধর কি, রেণুধর কি, স্পোরোফাইটিক কি, গেমিটোফাইটিক কি। তোমাদের বোটানিতে 4th চ্যাপ্টার থেকে শুরু করে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত এই একটা জিনিস তোমাদের সব থেকে বেশি ঘুম হারাম করবে, কেউ বোঝে না। আমার যত স্টুডেন্ট ছিল, আমি এখন পর্যন্ত একজনকেও দেখি নাই যে এটা পারে। তারা এখন পারে, কিংবা পরবর্তীতে হয়তো কোনোভাবে শিখে গেছে তখন পারে। তাহলে আমি লাস্ট মোমেন্টে এটা শেখাবো। তাহলে আমরা আর অল্প একটু আলোচনা করে দেন আমরা বাকিটা চলে যাই। ক্লিয়ার? দেখো, আমি এখানে 3টা টার্ম লিখে রাখছি, একটা হচ্ছে ভিরিয়ন, একটা হচ্ছে প্রিয়ন, আর একটা হচ্ছে ভিরয়েড। ক্লিয়ার? এগুলো আমরা ইংলিশে লিখব। ভিরিয়ন, প্রিয়ন, ভিরয়েড। 3টা টার্ম আমরা লিখলাম। বোটানির 3 নাম্বার চ্যাপ্টারে আছে, 4 নাম্বার চ্যাপ্টারে আছে। অণুজীবে, ভাইরাসে আছে। এটা যেহেতু এখন সারা পৃথিবীতে প্যান্ডেমিক আকারে ভাইরাস ছড়িয়ে গেছে, তাহলে এই টপিকগুলো থেকে এবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। ক্লিয়ার? লুক, আগে আমরা একটা ভাইরাসের গঠন পড়ি। এটা হচ্ছে একটা ভাইরাস। এই যে বাইরে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে প্রোটিন। মাঝখানে এরকম থাকতে পারে কিংবা এরকম থাকতে পারে। তাহলে এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে আরএনএ। যে কোনো একটা থাকবে, হয় ডিএনএ থাকবে নাহলে আরএনএ থাকবে। দুটো কখনো একসাথে থাকে না, কিন্তু আমাদের কোষে ডিএনএ আরএনএ একসাথে থাকে। ঠিক আছে? তো এটার আরেকটা নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তো এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ নিউক্লিক অ্যাসিড? একটু ভালো করে খেয়াল করো। ডিএনএ আরএনএ থাকে ক্রোমোজোমের ভেতরে, ক্রোমোজোমগুলো থাকে নিউক্লিয়াসে। এই জন্য কিন্তু নিউক্লিক শব্দটা এখানে দেওয়া হয়েছে, যে এই অ্যাসিডটা নিউক্লিয়াসে পাওয়া যায়। ক্লিয়ার? আবার ডিএনএ আরএনএ হচ্ছে অ্যাসিড ধর্মী, এরা হচ্ছে অ্যাসিড, নিউক্লিয়াসে থাকে যেহেতু এবং এরা অ্যাসিড, এই জন্য এদেরকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে সারা জীবন পড়বা, কখনো কিন্তু জানবা না যদি গবেষণা না করো। শেষ। এবার চলে আসি আমরা এটাতে।
লুক, আমি কিচ্ছু জানি না এটার ব্যাপারে, তুমিও জানো না, বাট আমি আজকে একটা ট্রিক শেখাই দেবো, তোমরা সারা জীবন মনে রাখতে পারবা। দেখো, আমরা পড়ছি ভাইরাস, তাহলে এই শব্দটাকে আমরা ভাঙি। দেখো এখানে VIR আছে, তার মানে এটা একটা ভাইরাস। ভাইরাস মানে কি? বাইরে একটা প্রোটিন আবরণ থাকে আর হচ্ছে ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকে। তাহলে আমরা বলতে পারি ভিরিয়ন মানে কি? তাহলে আমরা এখানে লিখি প্রোটিন, প্রোটিন থাকবে, পাশে ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকবে, নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা ভাইরাসটা পেলাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ট্রিক। অন মানে কি? অ্যাক্টিভ আছে, সক্রিয় আছে। তাহলে আমরা কি পেলাম? প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, অন মানে হচ্ছে অ্যাক্টিভ। তাহলে কখনো যদি আসে ভিরিয়ন কি, লিখবা ভিরিয়ন হচ্ছে একটি ভাইরাস যার মধ্যে প্রোটিন আছে, নিউক্লিক অ্যাসিড আছে, মানে দুইটাই আছে। তাহলে পূর্ণাঙ্গ না এরা, সুবি ভাই? কারণ এদের মধ্যে তো দুটারই থাকার কথা। পাশাপাশি এরা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি? একটা ভাইরাস যদি অ্যাক্টিভ হয় তাহলে সে রোগ সৃষ্টি করবে, রোগ সৃষ্টি করে। একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, সেটা হলো কখনো যদি সুযোগ পাও কোনো কিছু নতুন শেখার, যত কষ্টই হোক, যতই চঞ্চল হও, তুমি একটু শান্তভাবে শিখবা। কারণ একটা টপিক তোমার লাইফে পরীক্ষাগুলোতে যদি একটা কমন পড়ে এবং তোমার যদি মনে থাকে, তাহলে তোমার লাইফের যে ট্র্যাকে যাইতে চাইছিলা সেই ট্র্যাকেই চলে যাওয়া। একটা টপিক যদি মিস করে যাও তাহলে দেখবা যে স্বপ্ন পূরণ হবে না। তাহলে ভিরিয়ন নিয়ে আর কখনোই প্রবলেম হবে না। ভিরিয়ন মানে ভাইরাস যোগ অন মানে হচ্ছে সক্রিয়, মানে রোগ সৃষ্টি করতে পারে, আর ভিরি মানে হচ্ছে ভাইরাস। তাহলে একটা ভাইরাস যেটা রোগ সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? শেষ। এবার চলে আসি আমরা প্রিয়নে এবং ভিরয়েডে। 2, 3। দেখো এটাতে কিন্তু প্রোটিন আছে, নিউক্লিক অ্যাসিড আছে। ক্লিয়ার? ভালো করে খেয়াল করো। বাট এই দুইটাতে হয় এটা থাকবে, না হলে এটা থাকবে। একটা থাকবে, সাথে এটা থাকবে, এটা কমন। ভাইরাস মানে রোগ সৃষ্টি করে। ক্লিয়ার? এখন দেখো প্রিয়নের প্রি মানেই কিন্তু হচ্ছে প্রোটিন। নিউক্লিক অ্যাসিড তো লিখতে পারি না আমরা, কারণ ওর সাথে মিলতেছে না, তাই না? পাশাপাশি হচ্ছে অন, এই যে অন মানে অ্যাক্টিভ। তাহলে আমরা বলতে পারি প্রিয়ন কিন্তু ভাইরাস না, প্রিয়ন কিন্তু ভাইরাস না। যদি কখনো কোনো প্রোটিন বা আমিষ ভাইরাসের মতো অ্যাক্টিভ বা রোগ সৃষ্টি করতে পারে, তাহলে সেটাকে আমরা প্রিয়ন বলি। খেয়াল করে দেখো, তোমরা কিন্তু পড়ছো অণুজীব, সেখানে মিস করে ফেলছো। প্রিয়ন কিন্তু ভাইরাস না, প্রিয়ন স্রেফ একটা প্রোটিন, ভাইরাসের মতো অ্যাক্টিভ বা রোগ সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? শেষ। ওকে, দেখো আমি তোমাদের এখানে আরেকটা নতুন ট্রিক শেখাই দিই, একটা তথ্য বলি। তাহলে এই জিনিসটা যদি আমরা এখানে দেখতে চাই, দেখো এই জিনিসটা তখন কেমন হবে? এইটা থাকবে না, রাইট? শুধুমাত্র প্রোটিন যেটা রোগ সৃষ্টি করে। তাহলে এটা ভাইরাস? এটা কিন্তু ভাইরাস না। আচ্ছা, এটা যদি মাথার খুলি হয়, মাথার খুলির ভেতরে কিছু আছে? এখন তোমরা বলো তো, মাথার খুলির ভেতরে থাকতো ব্রেন, তাহলে প্রিয়ন যদি তোমাদের আক্রমণ করে, তাহলে আমাদের যে ব্রেনটা থাকে সেটা কি থাকবে, না ধীরে ধীরে ছোট হবে বা হারিয়ে যাবে? কমেন্টের মধ্যে লেখো তো। তোমাদের একটা কথা বলি, যাদের কমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছে, তাহলে এরকম ফোনের মধ্যে জাস্ট এরকম করবো। দেখো কমেন্ট হারাই গেছে, কমেন্ট আর নাই। সো তোমরা এই কাজটা করতে পারো।
ছাত্ররা কি কমেন্ট করছে সুফি ভাই? ঠিক আছে, তাহলে দেখো প্রি মানে হচ্ছে প্রোটিন, তাহলে এটা হচ্ছে জাস্ট প্রোটিনটা, ভেতরে দেখো আর কিছু নাই। তার মানে আমাদের মাথাতে যদি বা আমাদের শরীরে যদি আক্রমণ করে প্রিয়ন বা প্রোটিনটা, তাহলে কিন্তু আমাদের ব্রেনটা ধীরে ধীরে ছোট হবে। তাহলে ব্রেন যদি ছোট হয়ে যায় আমরা কাজ করতে পারবো? আমরা কি হয়ে যাব? পাগল হয়ে যাব। বোঝা গেল? তাহলে প্রোটিন কিন্তু খারাপ, খুব সাবধান। আচ্ছা, তাহলে দেখো ভিরিয়ন থেকে প্রোটিন হয়ে প্রিয়ন হলো, তাহলে নিউক্লিক অ্যাসিড হয়ে কি হবে? ভিরয়েড হবে, নিউক্লিক অ্যাসিড। আর অ্যাক্টিভটা তো কমন। ক্লিয়ার? নামটার দিকে একটু খেয়াল করো। ভির মানে হচ্ছে ভাইরাস, অয়েড মানে হচ্ছে মতো, মানে একই রকম, লুকস অ্যালাইক। তাহলে এখন এই জিনিসটা কি দেখায়? শুধুমাত্র এইটা আছে, নিউক্লিক অ্যাসিড আছে। এই পাশে যে প্রোটিনটা থাকার কথাটা কিন্তু নাই, আছে? নাই। এটা কি সৃষ্টি করে? রোগ সৃষ্টি করে। তাহলে মাঝে মাঝে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড, মাঝে মাঝে শুধু নিউক্লিক অ্যাসিডটা, আমি যে ডিএনএ আরএনএর কথা বলছি, ওই আরএনএটাই মাঝে মাঝে শুধুমাত্র রোগ সৃষ্টি করে। তো এটা কি ভাইরাস? যেহেতু ভাইরাসের মতো রোগ সৃষ্টি করছে, তাহলে আমরা কি বলবো? ভাইরাসের মতো। দেখো, ভাইরাসের মতো, মতো মানে হচ্ছে অয়েড, বায়োলজিতে অয়েড মানে হচ্ছে মতো। তাহলে আমরা বলতে পারি ভাইরাস যোগ অয়েড বা ভিরিয়য়েড। এখান থেকে একটু নিলাম, এখান থেকে নিলাম ভিরয়েড। দেখা গেল? ক্লিয়ার সবার? তো এখান থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে একটু কমেন্টে কোশ্চেন করো, আমি দেখি, দেন আমরা অন্য টপিকে চলে যাই। আজকে যেহেতু আমি গল্প বলছি না, স্বাভাবিকভাবেই অনেকের আছে যারা খুব উত্তেজিত হয়ে ক্লাস করতে আসছো, তাদের মনোযোগ ধরে রাখা খুব টাফ হয়ে যাবে। বাহার প্রবলেম হচ্ছে আজকে? এনজয় করছো? যা বলি তাতে হ্যাঁ। এবার আমি তোমাদের প্রশ্ন করব, কমেন্টের মধ্যে সবাই আনসার করবা, ঠিক আছে? আগামীকালকের ক্লাসটা শেষেই আমরা পরীক্ষা নেব। সেই পরীক্ষাতে যারা ভালো করবে তাদের আমরা দুইটা জিনিস দেখবো। একটা হচ্ছে তারা যখন গ্রুপে আসছে তারা রোল রেজিস্ট্রেশন দুইটাই দিয়েছে কিনা। 2 নম্বর হচ্ছে তারা ফেসবুক লাইভে কি অ্যাক্টিভিটি দেখিয়েছে। খুবই জরুরি এটা। তো শুধু আমরা যে এখানে বায়োলজি শিখতে আসছি তা না, টিচারের কথা শুনছো কি না, কতটুকু তুমি জেনারেসিটি দেখাচ্ছ, এটা খুব জরুরি। তোমাদের জন্য প্রশ্ন 1, ভিরিয়ন কি? 2, মেটামরফোসিস কি? এই দুটো শব্দের অর্থ লেখো। ভাইয়া প্রিয়নে তো নিউক্লিক অ্যাসিড নাই, এরা বংশ বিস্তার করে কিভাবে? এরা বংশ বিস্তার করে না, যে কোনো একটা জায়গা থেকে একটা প্রোটিন অণু খুলে চলে আসছে, এটা তোমার শরীরের ভেতরে এসে রোগ তৈরি করেছে। এই প্রোটিনটাই, এটা বংশ বৃদ্ধি করার দরকার নেই। এটা কিভাবে রোগ সৃষ্টি করে বলি। প্রোটিনগুলা কিন্তু আমাদের শরীরও প্রোটিন, উড়ে আসছে যেটা ওটাও প্রোটিন। তাহলে আমাদের শরীর ওটাকে চেনে না, না চিনতে গিয়ে দেখা যায় যে দুইজনের মধ্যে একটা কলিশন হয়। কলিশন হওয়ার সময় প্রোটিনটা জিতে যায়, রোগ তৈরি হয়ে যায়। যদি না যেতে তাহলে কোনো সমস্যা নেই।
শাবাশ। ফারদিনা ফারহা, ভাইরাস হ্যাভিং প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড অ্যাক্টিভ, শাবাশ। আকিব জওয়াদ, রুবায়েদ আল ইসলাম, সবাই খুব চমৎকার আনসার করছো। এখানে একটা কথা বলে রাখি, ভিরিয়ন মানে হচ্ছে ভাইরাস যোগ অন মানে অ্যাক্টিভ আছে একটা ভাইরাস। ভাইরাসে কি আছে? নিউক্লিক অ্যাসিড আছে আর প্রোটিন আছে। যেহেতু দুইটাই আছে তাহলে আমরা কিন্তু বলতে পারি একটা পূর্ণাঙ্গ ভাইরাস যা রোগ সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? পরেরগুলো দেখো কেউ কিন্তু পূর্ণাঙ্গ না, কারো শুধুমাত্র প্রোটিন আছে অথবা কারো শুধু নিউক্লিক অ্যাসিড আছে, তাহলে এটা পূর্ণাঙ্গ না, এটা হচ্ছে হাফ সাইজ। গাজীপুরে একটা বাস পাওয়া যায়, গাজীপুরে তাকোয়া বাস। তাকোয়া বাসের দিকে তাকালে আমার মনে হয় যে একটা বাস কিনে নিয়ে এসছে, মাছ বরাবর কাটছে, কাটার পর দুইটা বাস বানাইছে এরা। তারপরের দুইটা হচ্ছে হাফ সাইজের তাকোয়া। ওকে, ঠিক আছে। আমার খুব প্ল্যান ছিল আজকে যে আজকে একটু গল্প টল্প বলবো, কিন্তু এগুলো যদি একটু বোঝাই, অন্তত একটু টাচ যদি দিয়ে রাখতে পারি, তোমরা যখন বই খুলবা তখন কিন্তু নিজেরা পড়তে পারবা। অন্তত শেখো যে শব্দগুলো কী বলছে। আমি জানি যে তোমাদের এই 24 জন আছো যারা, বা 2300 জন, এবার থেকে বই খুললে শব্দগুলোর দিকে তাকাবা। এইটাই হচ্ছে আমার লাভ, যে স্টুডেন্টরা এইভাবে ভাবতে পারছে। তোমার লাভ কোনটা? যে তুমি অন্তত শিখতে পারলা, একটা সুযোগ পাইলা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। লুক, তোমরা যখন ব্যাকটেরিয়া পড়বা, এখন আমি দেখাবো কিভাবে শব্দ থেকে অর্থ বোঝা যায়, সেই অর্থ দিয়ে কাজ বোঝা যায়। এটা একটা নতুন ট্রিক। একটা শব্দ দেখলাম, তারপর ওটা অর্থ কি, দেন আমরা ওটা কাজ কি বুঝে ফেলবো শব্দটা দেখেই। লুক, ব্যাকটেরিয়া পড়ার সময় দেখবা এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি, আর এটা হচ্ছে কোষ প্রাচীর। ক্লিয়ার? তো এইটা হচ্ছে কোষ ঝিল্লি, ভেতরে যেটা আছে। এইটা হচ্ছে কোষ ঝিল্লি। ঝিল্লি মানে বোঝো সবাই পাতলা পর্দা। এটাকে প্লাজমা মেমব্রেন বলা হয়। প্লাজমা মানে হচ্ছে আসলে শেপ, একটা আকার, যে আকার দেয়। আর মেমব্রেন মানে তো হচ্ছে পাতলা পর্দা। যাই হোক, এটা হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে? তো আমরা এখন দেখব কোষ ঝিল্লিতে থাকে মেসোসোম। মেসোসোম এই জিনিসটা কি আমরা দেখব। ঠিক আছে? দেখবা ব্যাকটেরিয়া পড়ার সময় বলা আছে যে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিটি ভেতরের দিকে গিয়ে এরকম একটু তৈরি করে, এটাকে বলা হয় মেসোসোম। এইটা তাহলে মেসোসোম কি? MESOSOME পাইলাম। এবার আমরা এটাকে ভাঙব। MESO প্লাস SOME, ক্রোমোসোম, সেন্ট্রোসোম, মেসোসোম, লাইসোসোম মানে কি? এগুলো একটা করে জিনিস, একটা করে বডি, একটা করে শরীর। তাহলে সোম মানে হচ্ছে বডি বা শরীর। যেমন লাইসোসোম, লাইসো মানে ভেঙে ফেলা, লাইসিস করা। তাহলে যে জিনিসটা বা যে বডিটা কোনো একটা জায়গায় গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয়, ভেঙে ফেলে, এটাকে লাইসোসোম বলা হয়। এরপর আছে হচ্ছে ক্রোমোসোম। ক্রোম মানে কিন্তু রং। তাহলে যে সোম বা বডিটা বা যে জিনিসটা রং দিলে ধারণ করতে পারে, রঙিন হয়, তাদেরকে বলা হয় ক্রোমোসোম। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা শিখে ফেললাম নতুন জিনিস। এবার দেখো, সোম মানে হচ্ছে শরীর বা বডি, মেজো মানে হচ্ছে মিডল। তোমরা তো পড়ছো যে বাইরেরটাকে বলা হয় অ্যাক্টোডার্ম, মাঝখানেরটাকে বলা হয় মেসোডার্ম, ভেতরেরটাকে বলা হয় অ্যান্ডোডার্ম। অ্যান্ডো মানে ইন বা ভেতরে, মেজো মানে হচ্ছে মিডল। তাহলে দেখো মিডল বডি, এই জিনিসটা বা এই বডিটা মাঝখানে আছে না? মাঝখানে নাই, এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। কিন্তু এটাকে কেন মেসোসোম বলা হয়েছে, কেন মিডল বলা হয়েছে? দেখো এই জিনিসটা কিন্তু এদিকে যাচ্ছে, ডিরেকশন কিন্তু এদিকে, মাঝের দিকে, রাইট? ও কিন্তু এদিকে যাচ্ছে না, যাচ্ছে না।
তাহলে এই জন্য এটাকে মেসোসোম বা মিডল বডি বলা হয়েছে, যে মাঝের দিকে যায়। এখন দেখো আমরা কিন্তু পেলাম মেসোসোম কি। কোষ ঝিল্লিতে একটা জিনিস থাকে যেটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের ভেতরের দিকে থাকে, মিডলের দিকে যায়। কাজ কি দেখো, এটা যদি এরকম করে যেতে থাকে একটু পর কিন্তু এটা এরকম হয়ে যাবে, তাই না? আমরা কিন্তু কাজ বের করতেছি, অর্থ তো জানলাম। আরেকটু পর এটা এদিকে যাবে, আরেকটু পর এদিকে যাবে, আরেকটু পর আরও যাবে, গেল। তো যেতে যেতে একটা সময় দেখা যায় যে এই জায়গায় চলে আসে। দেখো পুরা কোষের যে সাইটোপ্লাজমটা ছিল এদিকে এক ভাগ হয়ে গেল, এদিকে এক ভাগ হয়ে গেল, দুইটা ভাগ হয়ে গেল। মাঝ বরাবর দেখো একটা ভাগ করে দিল। তাহলে প্রশ্ন আসে মেসোসোমের কাজ কি? দেখছো মিডল বডিটা যদি ভেতরের দিকে যায় ধীরে ধীরে ব্যাকটেরিয়াটাকে দুই ভাগ করে দেয়। তাহলে আমরা বলতে পারি না ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াইলো সে, তাহলে বলতে পারি আমরা ব্যাকটেরিয়ার জননে বা সংখ্যা বৃদ্ধিতে সে সাহায্য করে। ক্লিয়ার? সবাইকে আমার কথা বুঝতে পারছো? জি জি জি, একজন প্রশ্ন করেছো, আমি প্রশ্নটার উত্তর দিই। সেটা হলো এটাই কি অ্যামাইটোসিস? খেয়াল করে দেখো, মাইটোস ওসিস, কিছুক্ষণ আগে কিন্তু বলেছি মরফোসিস। ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া, মাইটোস মানে হচ্ছে তন্তু। ওই যে স্পিন্ডল তন্তুর কথা আমরা পড়ছি না কোষ বিভাজনে, সেই স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। মানে হচ্ছে বায়োলজিতে উইদাউট, না বোধক বোঝাতে উইদাউট বোঝানো হয়, মানে নাই। তাহলে দেখো মাইটোসিস মানে কি, সুতা বা স্পিন্ডল তন্তু নাই যে প্রক্রিয়ায়, তাকে বলা হয় মাইটোসিস। তাহলে দেখো এই জায়গায় কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ টাইপের স্পিন্ডল তন্তু তৈরি করে ক্রোমোজোমগুলো দুই দিকে গেল না। তাহলে এই যে কোষ বিভাজন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস, অর্থাৎ বা উইদাউট মাইটোস বা স্পিন্ডল তন্তু। ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা আমরা একটু এটা হচ্ছে মিশাই দিই। তাহলে আমরা কিন্তু দেখলাম মেসোসোম কি, এর অর্থ কি, কাজ কি। তাহলে এটা একটা ট্রিক ছিল। এখন আমি যেটা করব, এইটা হচ্ছে 2 মিনিট 4 মিনিট লাগবে, দেন আমরা প্রধান জিনিসটা পড়ে আজকে লাইভ থেকে ইনশাল্লাহ চলে যাব। কতক্ষণ হয়েছে সুবি ভাই? 43 মিনিট হয়েছে, 17 মিনিটে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো কেউ অবশ্যই এইটা মিস করবা না। দেখো তোমার যতই কমেন্ট করতে ইচ্ছা করুক না কেন, যতই পরিচিত থাকুক না কেন, একটু চেষ্টা করো এই মুহূর্তে এই লাস্ট 13-14 মিনিটে যেন না থাকে, কারণ এখানেও নতুন কিছু শিখতে পাবা। ঠিক আছে? লুক, ট্রাইকোম। তোমরা যখন উদ্ভিদ বিজ্ঞান পড়বা দেখবা যে উদ্ভিদের এরকম মূল আছে মাটির নিচে কিছু, মূলে মাঝে মাঝে এরকম সরু চুলের মতো কিছু জিনিস বের হয়। যারা গ্রামে আছো তারা কিন্তু খুব ভালো জানো যে মূলের গা থেকে সরু চুলের মতো বের হয়। এই যে এগুলা চুলের মতো, বায়োলজিতে এটাকে বলা হয় ট্রাইকোস, ট্রাইকোম বলা হয় এটাকে। বায়োলজিতে এটাকেই বলে ট্রাইকোম। তাহলে কখনো যদি জিজ্ঞেস করে ট্রাইকোম কি, তাহলে কিন্তু তুমি সাথে সাথে বুঝতে পারলা যে সরু চুলের মতো বোঝাচ্ছে। উদ্ভিদের ট্রাইকোম তার মানে উদ্ভিদের গায়ে সরু চুল। উদ্ভিদের গায়ে কোথায় সরু চুল হতে পারে? পাতায় না, কাণ্ডে না, মূলে আছে নিশ্চয়ই। তাহলে কিন্তু তুমি চলে গেলা। ঠিক আছে? এখন দেখো এই শব্দগুলা, এটা ছিল উদ্ভিদের। এবার আমরা চলে আসলাম ব্যাকটেরিয়াতে। দেখো ব্যাকটেরিয়াতে কিভাবে উদ্ভিদের জিনিসটা কাজে লাগতেছে। 5টা শব্দ আছে এখানে। ট্রাইকাস, মোনো ট্রাইকাস, এমফি
ট্রাইকাস, সেফালো ট্রাইকাস, লোফো ট্রাইকাস বলে আরেকটা আছে, ওটা আমি লিখি নাই কারণ ওইটা দিলে মাথা ঘুরে যাবে। তো দেখো ট্রাইকোম মানে চুলের মতো, উদ্ভিদের মূলে আছে, এটা আমরা এখন জানি। তাহলে ট্রাইকোম আর ট্রাইকাসের মধ্যে একটা মিল আছে, তাই না? লুক, অ্যাট্রাইকাস মানে কি? এটা কিন্তু ব্যাকটেরিয়ার প্রশ্ন, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ওকে, তাহলে ট্রাইকাস মানে কি? ট্রাইকাস মানে চুল। তাহলে ব্যাকটেরিয়ার চুলগুলোকে কিন্তু বলা হয় ফ্লাজেলা। ফ্লাজেলা মানেও কিন্তু চুল, তোমরা কিন্তু সবাই জানো এটা। ফ্লাজেলা মানে হচ্ছে সরু সুতার মতো, এগুলোতে সে হাঁটাহাঁটি করে, ঠিক আছে? তো আমরা অ্যাট্রাইকাস, ট্রাইকাস মানে হচ্ছে চুল, চুল মানে ফ্লাজেলা বা ট্রাইকম। ওকে, অ্যা মানে হচ্ছে কিছুক্ষণ আগে কিন্তু বোঝাইছি, মাইটোসিস, মানে হচ্ছে উইদাউট। তাহলে অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া মানে কি? যে ব্যাকটেরিয়ার কোনো চুল, মানে হচ্ছে নাই। দেখো এই ব্যাকটেরিয়াতে কোনো চুল নাই, এরকম থাকতেই পারতো, এটাতে কিন্তু নাই। তাহলে এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া। তাহলে পড়তে পড়তে যদি কখনো অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়া আসে, তুমি কিন্তু বুঝলে মানে উইদাউট, ট্রাইকাস মানে হচ্ছে ট্রাইকোম বা চুল নাই, ঠিক আছে? 2, দেখো এখানে মোনো লেখা আছে, তাহলে চুল সবগুলোতেই আছে, কারণ সবার শেষে ট্রাইকাস আছে। মোনো, আর তোমরা তো জানো মোনো মানে হচ্ছে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, আর পলি মানে হচ্ছে অনেক। তাহলে মোনো মানে হচ্ছে 1। তাহলে মোনোট্রাইকাস ব্যাকটেরিয়া কারা? যাদের এরকম একটি ফ্লাজেলা বা একটি ট্রাইকাস, একটি ট্রাইকোম আছে বা একটা চুল আছে। এই যে বাংলাদেশে একটা সময় কলেরা হতো, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, মানুষগুলো যখন মরে থাকতো, পাশের গ্রাম ভয় পেত, এদিকে আসতো না, দাফন পর্যন্ত করতো না। তারা নদীর ধারেও আসতো না, কারণ নদীতে তো হচ্ছে কলেরার পায়খানা ভেসে যায়, অনেকে কাপড় চোপড় ধোয়। তাহলে ওই গ্রামেও তখন কলেরা ছড়ায় যাবে, আর একবার কলেরা ধরলে সবার মধ্যে ছড়া যায়, সবাই মারা যায়। তো একটা সময় কিন্তু এই যে এরকম দাফন করার উপায় ছিল না, সেই সময় কিন্তু বাংলাদেশে অনেক শকুন ছিল। এখন যেহেতু মানুষ এইভাবে মরছে না, শকুনগুলো কিন্তু উধাও হয়ে গেছে, তাই না? মনে আছে তোমরা যখন ছোট ছিল তখনও কিন্তু ফিল্ম দিয়ে ক্যামেরা চালানো হতো, ক্যামেরা ফিল্ম, ফুজি ফিল্ম, কোডাক, পৃথিবীর সব থেকে ফেমাস ফিল্ম ছিল কোডাক। দেখো আজকে সেই কোডাক কোম্পানি উধাও হয়ে গেছে। কারণ কি ছবি ভাই? কারণ যুগের সাথে তাল মিলাইতে পারে নাই, ফিল্ম থেকে ওরা এদিকে আসতে পারে নাই, কিংবা তাদের থেকে কেউ সেরা চলে আসছে, রাইট? তো আমি কলেরা নিয়ে কথা বলছিলাম। কলেরা একটা সময় এরকম ছিল, পৃথিবীতে আমরাই একমাত্র দেশ যারা কলেরার খাবার স্যালাইন আবিষ্কার করছি, করার পরেই উধাও, মহামারী উধাও। আর কলেরার মৃত্যু খুব কম, ঠিক আছে? কলেরার যে জীবাণুটা দেখতে কিন্তু এরকম, একটা মাত্র এর পা থাকে, ফ্লাজেলা বা ট্রাইকোম থাকে, এবং এটা এই একটা পা দ্বারা ল্যাংড়া, একটা পা এমন লাফ দেয় যে তুমি অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি দেখো তাহলে মনে হবে একটা অন্ধকার আকাশে একটা তারা ছুটে গেল। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এমফি, হোয়াট ইজ এমফিট্রাইকাস? তোমরা মনে হয় জানো যে তোমাদের উভধর্মী বলে কিছু যৌগ আছে কেমিস্ট্রিতে, কিছু যৌগ আছে এরা অ্যাসিড হিসাবেও কাজ করে, ক্ষার হিসাবেও কাজ করে, এদেরকে আমরা বলি অ্যাম্ফোটেরিক যৌগ, মানে উভধর্মী যৌগ। তাহলে অ্যাম্ফো মানে কি? উভ। তাহলে অ্যামফিট্রাইকাস মানে কি? উভ চুল। উভ চুল মানে কি? দুই দিকে চুল, এদিকেও থাকবে ফ্লাজেলা, এদিকেও ফ্লাজেলা থাকবে, সরি এদিকে ফ্লাজেলা থাকবে, এদিকেও ফ্লাজেলা থাকবে। দেখো দুই দিকে ফ্লাজেলা আছে। ওকে, শেষ। আবার আমরা শেষ করি এটা দ্বারা, সেটা হলো সেফালো। তোমরা তো জানো কর্ডাটা পর্বের একটা উপপর্বের নাম হচ্ছে সেফালো কর্ডাটা। সেফালো মানে হচ্ছে মাথা। তাহলে যে সকল প্রাণীর মাথার দিকে আজীবন নার্ভ কর্ডটা থাকে
তাদেরকে বলা হয় সেফালোকর্ডাটা, মানে স্নায়ুটা মাথার দিকে থাকে। তাহলে সেফালো মানে কি? মাথা। তাহলে আমরা এখানে দিতে পারি মাথা চুল। তাহলে এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, তাহলে এটা একটা মাথা আছে, এটা ধরি অথবা এটা ধরা যাক, এটা, তাহলে মাথায় চুল থাকবে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি সেফালোট্রাইকাস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেছে, ভাইয়া মোনোট্রাইকাসে একটা চুল ছিল এখানে, সেফালোট্রাইকাসেও একটা চুল কেমনে হলো? তাহলে এটা হচ্ছে মোনোট্রাইকাস না। আমাদের মাথায় কি একটা চুল থাকে? অনেক চুল থাকে। তাহলে এদের এদিকে এরকম। তাহলে মোনোট্রাইকাস এবং সেফালোট্রাইকাসের মধ্যে এটাই পার্থক্য, একটাতে একটা থাকবে চুল, সেফালোট্রাইকাসে অনেক থাকবে। সবাই কি বুঝতে পারছো? আমরা ক্লাসের একদম শেষ মুহূর্তে চলে আসছি। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমি শেষ করব, এটা দেখো। আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তাহলে আমরা এটা শেষ করেছি, বাকি রয়েছে এটা। কনডেনসেশন, কয়েলিং কী জিনিস এগুলো সময় পেলে বলবো, আজকে ওদিকে আমরা যাচ্ছি না। বায়োলজি ভরপুর শব্দ, তবে তুমি যদি প্ল্যান করো যে আমি ফার্স্ট পার্টের 3টা চ্যাপ্টার, সেকেন্ড পার্টের 3টা চ্যাপ্টারের সবগুলো শব্দ একটু বুঝে শিখবো, তাহলেই কিন্তু ধরে নেওয়া যায় বাকি যত চ্যাপ্টার আছে তুমি 70% শব্দের অর্থ বুঝতে পারবা। সহজ। বায়োলজিতে একমাত্র এই মজাটা আছে যে ফার্স্ট চ্যাপ্টারে যে আলোচনাটা আছে, লাস্ট চ্যাপ্টারে গিয়ে ওই আলোচনাটাই আছে, মিল আছে, ইন্টারকানেকশন আছে। বাহার ভাই কিছু খাবার নিয়ে আসেন, ওদের নাকি ক্ষুধা লাগছে, ওদের খাওয়াতে হবে। ভাইয়া ব্যাকটেরিয়া তো ফ্লাজেলা দিয়ে মুভমেন্ট করে, চলাচল করে, তাহলে ব্যাকটেরিয়াকে কি ফ্লাজেলাকে কি ব্যাকটেরিয়ার পা বলা যায়? দেখো, কাউরে যদি হাত না থাকে তাহলে পা শব্দটা আসলে আসে না। ব্যাকটেরিয়া যেহেতু কোনো প্রাণী না, তাহলে এখানে হাত পা ব্যাপারটা আসবো না। আমরা বলবো যে এটা একটা চুলের মতো সরু উপাঙ্গ, তার শরীরটা যদি একটা অঙ্গ হয়, এটা একটা উপ অঙ্গ, যেটা দ্বারা সে মুভমেন্ট বা চলাচল করে। ক্লিয়ার? আচ্ছা, এমফিবিয়া একজন প্রশ্ন করেছো, এইটা ভাল লাগছে আমার, যে তাহলে এমফিবিয়া কি? ভালো করে দেখো, অ্যাম্ফো মানে কি? উভয়। বিয়া মানে কি? বিয়া মানে হচ্ছে বায়ো, বায়ো মানে কি? বায়োলজি বা বায়োস মানে হচ্ছে প্রাণ, প্রাণ থেকেই তো প্রাণী। তাহলে উভ প্রাণী মানে যে প্রাণীগুলা পানিতেও থাকে, স্থলেও থাকে, তাদেরকে বলা হচ্ছে উভচর প্রাণী। বোঝা গেল? টিফিন নিয়ে অনেকে কথা বলছো, তো তোমরা যেহেতু গ্রুপে আছো, প্রাইভেট গ্রুপ, আমি গ্রুপের মধ্যে এটা একটা বিস্তারিত পোস্ট দিব পরে। আমি আসলে চাইনি যে এই 3টা ফ্রি ক্লাসের মধ্যে টিফিনের কথা বলতে, বা আমরা যে বায়োলজি পড়াই এই কোর্সের বিষয়ে কথা বলতে। তো গতকালকে আমাদের টিমের একজন মেম্বার আমাকে না বলেই গ্রুপের মধ্যে পোস্ট দিয়েছে, আমি এক্সট্রিমলি সরি। তো এই টাইপের জিনিসগুলো আমরা চাইছিলাম যে পাবলিক গ্রুপে বা আমাদের মাদার গ্রুপ আছে বায়োলজি, এটা সেখানে আলোচনা করতে। ঠিক আছে? তাহলে আমরা আপাতত বই নিয়ে কোনো কথা বলবো না। তাহলে আমরা এবার দেখবো স্পোরোফাইট, হোয়াট ইজ গ্যামিটোফাইট। তুমি যে কলেজের হও, যেখানেই হও, যত ট্যালেন্টেডই হও, তোমার এটা লাগবে, এটা একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? স্পোরোফাইট, হোয়াট ইজ গ্যামিটোফাইট। তোমরা তো জানোই যে আমরা এখন শব্দগুলো বিশ্লেষণ করব। সেটা হলো, এইটাকে আমরা এইভাবে দেখি, গ্যামিটোফাইট।
ফাইট। এটাকে আমরা আবার বিশ্লেষণ করি, দেখো গ্যামেট প্লাস ফাইট, এইটা থেকে গ্যামেটোফাইট আসলো, তারপর আসলো গ্যামেট যোগ ফাইট। একইভাবে এটা হচ্ছে স্পোরোফাইট, তাহলে এখান থেকে আসে স্পোর, ফাইট থেকে হচ্ছে ফাইট, তাহলে আমরা গ্যামেট ফাইট পেলাম, স্পোর ফাইট পেলাম। ক্লিয়ার? হোয়াট ইজ গ্যামেট ফাইট, হোয়াট ইজ স্পোরোফাইট, এখন আমরা এটা দেখব, ভালো করে খেয়াল করো। ছোট 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 যে ধূলিকণাগুলো আছে এটাকে আমরা স্পোর বলতে পারি, ঠিক আছে, যেগুলো উড়ে বেড়াচ্ছে। আবার আচ্ছা ওটা বাদ দাও, গ্যামিট মানে হচ্ছে, তোমরা তো জানোই পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট বলে কিছু কথা আছে, তাহলে আমরা এটা টেনে নিয়ে আসলাম এখানে, স্ত্রী গ্যামিট, গ্যামিট থেকে পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট বারবার আসছে, তোমরা তো এটা জানো। পুং মানে হচ্ছে পুরুষ, তাহলে পুরুষ গ্যামিট, স্ত্রী গ্যামিট মানে হচ্ছে স্ত্রী গ্যামিট। ক্লিয়ার? তো যখন পুরুষ এবং স্ত্রীর কথা চলে আসলো তখন কিন্তু তোমার মনের মধ্যে এই চিন্তাটা চলে আসলো যে বিবাহ বা মিলনের কথা, রাইট? তাই না? তাহলে দেখো পুরুষ স্ত্রী যখনই আসছে তখনই বিবাহের কথা, মিলনের কথা চিন্তা আসছে, তার মানে এটা হচ্ছে বিবাহ মানে হচ্ছে মিলন, রাইট? এখন বলো তো এই সম্পর্কটা অযৌন মিলন না যৌন মিলন? যৌন মিলন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে যৌন মিলন। এই জিনিসটা আমি হয়তো ব্যাখ্যা করছি, তোমরা যদি জানো পরবর্তীতে আর সমস্যা হবে না। এখন বলো তো গ্যামিটোফাইট কিসে অংশ নেয়, যৌন মিলনে না অযৌন মিলনে? যৌন মিলনে। ক্লিয়ার? তাহলে স্পোরোফাইট কিসে অংশ নেবে? অযৌন মিলনে। ক্লিয়ার? শেষ। এবার চলে আসে, দেখো যৌন মিলনের জন্য কি কি লাগবে সবি ভাই? একটা ডিম্বাণু লাগবে, একটা শুক্রাণু লাগবে। তাহলে দেখো এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, এখানেও দেখো এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, তাহলে ডিম্বাণুটাই কি স্ত্রী গ্যামিট নয়? শুক্রাণুটাই কি পুং গ্যামিট নয়? তাহলে এই গ্যামিট মানে হচ্ছে শুক্রাণু অথবা ডিম্বাণু। ক্লিয়ার? এই পর্যন্ত শেষ। মহিম এদিকে দেখো, তাহলে এখন দেখো শুক্রাণু এবং ডিম্বাণু যদি উৎপন্ন হয় তাহলে এটা যৌন মিলন হবে। আবার যৌন মিলনের জন্য কি লাগে? দুইটা লাগে, শুক্রাণু এবং ডিম্বাণু। যেমনি বলো হয়ে গেল। ওকে, শেষ। এখন দেখো এই ফাইট শব্দের অর্থ কি? তোমরা যখন শৈবাল পড়বা দেখবা লেখা আছে ক্লোরোফাইটা, রোডোফাইটা, ক্রাইসোফাইটা, পাইরোফাইটা, বারবার ফাইটার কথা বলা আছে। তার মানে শৈবালগুলো এক ধরনের উদ্ভিদ না? এরা কি প্রাণী? প্রাণী না, উদ্ভিদ। তাহলে ফাইটা শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ। তাহলে এখন বলো তো, এখন তোমরাই বলো যে গেমিটোফাইট এটা কি মানুষের ক্ষেত্রে হয়, প্রাণীর ক্ষেত্রে হয়? হয় না। তাহলে ফাইট শব্দটা যদি আমরা বাদ দিই তাহলে গেমিট কথাটা কিন্তু তাহলে হবে আমাদের ক্ষেত্রে, তাই না? শুক্রাণু ডিম্বাণু, গেমিট মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু, তাহলে মানুষের ক্ষেত্রে মিলছে। বাট যখনই ফাইট শব্দটা আসে তাহলে বুঝে নিব এটা বোটানির কোশ্চেন। উদ্ভিদের ক্ষেত্রে বলা আছে যারা শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, তাহলে এটা একটা উদ্ভিদ যে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করে। ক্লিয়ার? তাহলে গেমিটোফাইট কি? যে উদ্ভিদ শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন করে। ওকে, সরি, মানে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে যে উদ্ভিদে। ওকে, এবার চলে আসে হোয়াট ইজ গেমিটোফাইটিক। হোয়াট ইজ গেমিটোফাইটিক? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আসলে এখানে একটু মিসকনসেপশন হয়েছে। সেটা হলো এই ফাইটিক শব্দটা হচ্ছে এখানে ভার্ব বোঝাচ্ছে। গেমিটোফাইটিক দশা মানে এই দশায়
শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হচ্ছে বা গ্যামিট উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে গ্যামিটোফাইট মানে কি? যে উদ্ভিদে গ্যামিট উৎপন্ন হচ্ছে। সহজ। তাহলে কিন্তু আমরা এগুলো সব দেখলাম। এরপর এটা দেখি। আচ্ছা, এখানে আরেকটু আছে, বাকি শেষ করি। সেটা হলো এরা তো হচ্ছে জনন বা যৌন কাজে অংশ নেয়, রাইট? তাহলে জনন, এরাও একটা কোষ, এও একটা কোষ, তাহলে এরা হচ্ছে জনন কোষ, এও হচ্ছে জনন কোষ, রাইট? তাহলে এখন বলো তো, শুক্রাণু ডিম্বাণু যদি জনন কোষ হয়, তাহলে গেমিটোফাইটটা কি জনন মাতৃকোষ না? মানে এদের মা তো এই উদ্ভিদটা, ঠিক কি না? শেষ। আবার আচ্ছা, আরেকটা লাইন আমি বলি এখানে। এ মানে হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে পুরুষ। দ্যাট মিনস হচ্ছে এরা কিন্তু লিঙ্গ বা সেক্স, রাইট? লিঙ্গ বা সেক্স, রাইট? তাহলে এই উদ্ভিদটাই লিঙ্গ ধারণ করে, মানে স্ত্রী এবং পুরুষ গ্যামিট ধারণ করে। তাহলে আমরা বলতে পারি না এই উদ্ভিদের নাম হচ্ছে লিঙ্গধর? হোয়াট ইজ গ্যামিটোফাইটিক দশা বা লিঙ্গধারী দশা? হোয়াট ইজ গ্যামিটোফাইট? লিঙ্গধর। ধর মানে হচ্ছে ধারণ করা। ক্লিয়ার? পুরুষ এবং স্ত্রী গ্যামিট ধারণ করা। শেষ। আচ্ছা, আমরা লাস্ট লাইনে চলে আসছি, আমি আর বিরক্ত করবো না তোমাদের। স্পোরের বাংলা আছে রেণু, ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, তাহলে স্পোরোফাইট মানে হচ্ছে রেণুধর উদ্ভিদ। ক্লিয়ার? শেষ। হোয়াট ইজ স্পোরোফাইটিক? তার মানে যে দশায় বা যে সময়ে স্পোর তৈরি হচ্ছে। ক্লিয়ার? তো আমি তোমাদের কিছু ব্যাপার বলে রাখি। যদি কখনো কোথাও গেমিটোফাইটিক বা স্পোরোফাইটিক দশা পাও, তাহলে মনে রাখবা সেখানে রেণু উৎপন্ন হচ্ছে, সেই উদ্ভিদটা কিন্তু হচ্ছে বহুকোষী। ক্লিয়ার? কোথাও থেকে যদি রেণু উৎপন্ন হয়, তাহলে ওই উদ্ভিদটা হচ্ছে বহুকোষী। একই সাথে গেমিটোফাইটিক মানে কি? গ্যামিট তৈরি হবে প্লাস হচ্ছে বহুকোষী। মূল কথা হচ্ছে এটা। আমার মনে হচ্ছে যে তোমরা এই লাইনটা বুঝতে পারো না, এই লাইনটার কিছু ব্যাখ্যা আছে, তো আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। তোমরা অনেক কষ্ট করে 2400 থেকে এখন 2200 পর্যন্ত আছো। রেণু কি? রেণু কিছুই না। রেণু মানে হচ্ছে খুবই ছোট্ট একটা জিনিস। আমি আমার কোর্সের স্টুডেন্টকে বলেছিলাম, তোমরা অনেকেই জানো। স্পোর আসলে কি? এক কোষী হবে। ধরা যাক এটা একটা স্পোর, এক কোষী। 2, অতি ক্ষুদ্র, মানে খুব ছোট হবে। 3 নাম্বার হচ্ছে এটা বীজ আকারে কাজ করবে, বীজ বা সিড হিসাবে কাজ করবে। মানে সে যদি চায় এখান থেকে আরেকটা, যে উদ্ভিদ থেকে সে আসছে ওই রকম একটা উদ্ভিদ তৈরি করতে পারবে সে। বুঝতে পারছো? একাই সে তৈরি করতে পারে। এই জন্যই কিন্তু আমরা অযৌন বলি, মানে তার আরেকজনের দরকার হয় না, মিলনের দরকার হয় না, এই জন্য আমরা এটাকে অযৌন বলি। আচ্ছা, তোমাদের কথা শুনি, কথা শোনার পর আমরা লাইভ থেকে চলে যাব। প্রাণীর ক্ষেত্রে ফাইটের স্থলে কি হবে? কিছুই হবে না। হ্যাপ্লন্টিক এবং ডিপ্লন্টিক দশা নিয়ে তোমাদের যদি প্রশ্ন থাকে, এটার আমি আনসার করব। তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এইটার বিজ্ঞাপনটা দিই, এটা ফ্রি বিজ্ঞাপন। ইউটিউব চ্যানেল আছে বায়োলজি হ্যাটার্স, একটা মাত্র ভিডিও আছে, তোমরা ওটা সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনে ক্লিক করে রাখো, আমি যখন ভিডিও আপলোড দেবো তখন তোমরা পেয়ে যাওয়া। হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিক নিয়ে, স্পোরোফাইটিক এবং গ্যামিটোফাইটিক যৌন নিয়ে, এটা নিয়ে আমি বিস্তারিত কিছু লেকচার দেবো, কারণ এটা আসলে 1 ঘন্টার কথা না, এটা 3 থেকে 6 ঘন্টার কথা। ভাইয়া ভিডিওর ডিউরেশন আরও বাড়ান,
ফ্রি ক্লাস 1 ঘন্টা বলেই ক্লাস করছে, যদি 2 ঘন্টা হতো দেখা যেত যে শেষ মুহূর্তে আমার নিজেরই বিরক্ত লাগতো, তোমাদেরও ধরে রাখা সম্ভব হতো না। আর চিনি কিন্তু অল্প করে খেতে হয়, মিষ্টি জিনিস, বুঝতে পারো নাই? বেশি খাইলে কিন্তু একটা বিষ হিসাবে কাজ করে। কনডেনসেশনটা পড়ান ভাইয়া, আমি মুখে মুখে বলি। আচ্ছা ঠিক আছে, আমি এক লাইনে একটু দেখে দিই। তোমরা জানো যে যখন একটা কোষ চুপচাপ থাকে তখন কোষের ভেতরে, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো এরকম সুতার মতো হয়ে থাকে, তখন এটাকে ক্রোমাটিন বলে। টিন মানে হচ্ছে সুতা, টিন মানে হচ্ছে সুতা। তো যখন কোষ বিভাজন চলে, তখন বিভাজন চলার সময় এই সুতাগুলা পেঁচানো শুরু করে এরকম করে। খেয়াল করে দেখো তো, এইটা যদি আমি এখানে রাখি এরকম হয়ে যাবে, ওইটা যখন পেঁচায় এতটুকু হয়, তাহলে এখন এইটা গাঢ় না এইটা গাঢ় বলো? ক খ কোনটি গাঢ়? গাঢ় মানে এক জায়গায় অনেক কিছু আছে, মানে ঘনত্ব বেড়ে গেছে। কার? কমেন্টে বলো। সাবাস সুবি ভাই, দেখছেন ওরা পারছে। সেটা হলো, এটা কিন্তু কোষ বিভাজনের আগে এরকম ছিল ক্রোমোজোমটা। কোষ বিভাজন যখন শুরু হচ্ছে তখন কিন্তু সে ধীরে ধীরে এরকম হচ্ছে, কারণ ক্রোমাটিনটা ধীরে ধীরে ক্রোমোসোম হয়ে যায়। এটা হচ্ছে ক্রোমোসোম। এই যে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ মাঝখানে, এগুলোর মধ্যে রং দিলে আটকে, তখন এটাকে আমরা বলতে পারি রঙিন বডি বা ক্রোমোসোম। সোম মানে বডি, ক্রোম মানে হচ্ছে রং। এটা ক্রোমাটিন, এটা হচ্ছে ক্রোমোসোম। শেষ। এখন দেখো তো, এটা একটা পাতিল, আর হচ্ছে এটা একটা বাজারের কৌটা। এইটা হচ্ছে বাসায়, আর এটা হচ্ছে চায়ের ক্যান্টিন। চায়ের ক্যান্টিন। তোমাকে বলা হলো যে এটাতেও গাভীর দুধ রাখতে হবে, এটাতেও গাভীর দুধ রাখতে হবে, তাহলে এটার নাম হচ্ছে ডেনিশ। ডেনিশ কনডেন্সড মিল্ক। এখন বলো তো, এইটা বা পাতলাটা এখানে রাখবা না এখানে রাখবা? তোমরা একটু কমেন্টে বলো তো। খ আমরা কোনটা ঘরে রাখবো, বাসায় না চায়ের ক্যান্টিনে? সই ভাই কিছু বোঝা গেল? আপনি তো বললেন এটা হচ্ছে পাতলা বা লঘু, আর এইটা হচ্ছে গাঢ়। তাহলে দেখেন, চায়ের ক্যান্টিনে যে ডেনিশের বোতলটা আছে, টিনটা, ক্যানটা আছে, আমরা কিন্তু গাঢ় দুধটা এখানে রাখি, রাইট? এই জন্য এটার নাম হয়ে যায় কনডেন্সড মিল্ক, রাইট? গাঢ় দুধ, কনডেন্সড মিল্ক। এই দেখো, আগে ছিল এটা, হয়ে গেল এটা, তাহলে এটা গাঢ়, রাইট? তাহলে এটা আমরা যে গাঢ় দুধের কথা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে কনডেন্সড মিল্ক। তাহলে আমরা বলতেই পারি কনডেনসেশন মানে কি, আগে সুতার মতো ছিল, এখন পেঁচিয়ে 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 খাটো মোটা হয়ে গেছে, মানে আর একটু গাঢ় হয়ে গেছে। এইটাই হচ্ছে কনডেনসেশন, মানে গাঢ় হয়ে যাওয়া। আশা করি সবাই বুঝতে পেরেছো। কনডেনসেশন মানে হচ্ছে গাঢ় হয়ে যাওয়া। আগে সুতা ছিল, পেঁচিয়ে পেঁচিয়ে এক জায়গায় ঘনত্ব বাড়লো, গাঢ় হলো। আচ্ছা শেষ। কতক্ষণ ক্লাস হয়েছে সুফি ভাই? 1 ঘন্টা 9 মিনিট, 1 ঘন্টা 10-এর দিকে যাচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা নেক্সট ডেতে, মাঝের ডেটা একটু যেটা হয় যে শব্দ, তো শব্দজট ভাঙন, তো অনেকের বিরক্তি লাগছে, আবার অনেকের ভালো লাগছে। যারা নতুন শিখছো, শেখার আগ্রহ আছে, আগামীকালকে আমরা যে ক্লাসটা দেখব, এই ক্লাসের মধ্যে আমি দেখাবো কিভাবে হচ্ছে এটা কেন হয়, ওটা কেন হয়, কেন এটা বইয়ের মধ্যে চলে আসলো। তাহলে এটা যদি জানো, তুমি লজিকটা জানো, তাহলে বায়োলজিটা তোমাকে ম্যাজিক্যাল মনে হবে। তাহলে কালকে আমরা 2-একটা রোগ দেখব বা 2-একটা ব্যাপার দেখব যেখানে লজিক কাজ করছে। কালকে আমরা শিখব বায়োলজি আসলেই মুখস্থ করার সাবজেক্ট নয়। আগামীকালকে লাস্ট ক্লাস, তারপর দিন হচ্ছে এক্সাম। সবাইকে আগামীকাল পর্যন্ত সেফ থাকো,
সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।